রোহিঙ্গার সমস্যায় নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনের সহযোগিতা কামনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল, ন্যায় বিচার হয়েছে, বললেন আইনজীবী। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন সরকারের প্রতি বিএনপি, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের তাগিদ। এবং কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গার সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্ট হবে। আজ দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এতে প্রতি বছর প্রায় ৩২,০০০ শিশু যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। এবং আমাদের যিনি হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা অ্যাফেয়ার্স ডক্টর খলিলুর রহমান, উনি কথা বলেছেন। আমার জাপানি একজন এক্সপার্ট ছিলেন, উনি কথা বলেছেন, এবং অন্যান্য অফিসিয়ালরা বলেছেন। এটা একটা খুবই, আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল, এবং আমরা আশা করছি পুরো স্লোলি বা স্টিলিলি আমরা বলবো যে এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি কমিশনের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। পতিত আওয়ামী সরকারের আমলে ডক্টর ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে এর কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টের ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ৬ কর্মকর্তা আবেদন করেন। ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রায়ের পর ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, দুদকের মামলাটি ছিল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মন্তব্য করেন দুদকের আইনজীবী। এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না, কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিচ্ছে, টাকাটা পুরাটাই দিয়ে দিচ্ছে। মামলাটি যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম এবং গণফোরামের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রতিটি রাজনৈতিক দল সংস্কার কমিশনে তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব দিয়েছে, কেন তারা জাতির সামনে তা তুলে ধরছেন এমন প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায়, তাই এ নিয়ে জলঘোলা করার কোনো সুযোগ নেই। অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে একমত হয়েছে, ফলে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান বক্তারা।
প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উপায় আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে, আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে তা নির্ধারণ করবে অন্তর্বর্তী সরকার। প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে, তাই আওয়ামী লীগের দমননীতি স্পষ্ট করা তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন রিজভী। মানিকগঞ্জ সদরে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা তৃণমূলে ঘাপটি মেরে বসে আছে এবং তারা সহিংসতার জন্য অর্থ এবং অস্ত্র মজুত করছে। আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিকেলে কুয়েটের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 7টি হল খুলে দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় আগামী 4 মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরারের সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে ভরসা না রেখে কুয়েট ভিসিকে অপসারণের দাবিতে অনড় থাকেন। তা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এদিকে চাপ দিয়ে ভিসিকে অপসারণ করা হলে তা মেনে নেবে না কুয়েট শিক্ষক সমিতি। এক সংবাদ সম্মেলনে তারা সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি মেহরাজ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। র্যাব জানিয়েছে, বিকেলে মেহরাজ ইসলামকে গাইবান্ধা সদরের শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বলেও র্যাব জানিয়েছে। গত 19 এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে পারভেজ এবং তার বন্ধু তরিকুল ইসলামের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবার সার বাংলা। নারায়ণগঞ্জের 2500 পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। হাইজাদি ইউনিয়নের নারান্দি গ্রামে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী রব মিয়া ছুরি দিয়ে গলা কেটে স্ত্রী সুলেখা আক্তারকে হত্যা করে। স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রব মিয়া স্ত্রীকে গলা কেটে হত্যা করে। 2500 থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, অভিযুক্ত রব মিয়াকে আটক করা হয়েছে। এবার বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরকার সিন্ডিকেটকে সাপোর্ট করে না। সার্বিক বাজার ব্যবস্থা দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসেছে এবং প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সকালে রাজধানী আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন পক্ষের সমালোচনা থেকেও সরকার শেখার চেষ্টা করছে। বাতেন বিপ্লবের রিপোর্ট। 5 আগস্টের আগে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সেই পরিস্থিতি পুনরুদ্ধারে কাজ করার পাশাপাশি নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে সংস্থাটি। ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনায় বক্তারা এসব বিষয়ে উল্লেখ করেন।
TCB has to follow 4 steps in the supply chain of procuring the local. প্রতি বছর বরাদ্দকৃত 12 থেকে 14,000 কোটি টাকা যথাযথভাবে ব্যবহার করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। যদি আমাদের এই কলবরটা বাড়ানো যায়, আরো যদি ট্রেডার্স আপনারা এগিয়ে আসেন, যারা এখানে আসেন, তাহলে তখন আর এই কমপ্লেনটা টিসিবি এর এগেইনস্টে আসবে না যে টিসিবি গুটিকয়ের কাছ থেকেই নেয়। আমরা চাইতে সবাই আসুন। হ্যাঁ, অনেক নেগেটিভ কথা আসে, সিন্ডিকেটের কথা, সেটা অনেক কিছু, সমস্ত কিছুর মধ্যে থেকেই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে হবে। তো লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা, অংশীদারিত্ব, পার্টনারশিপ এগুলোর বিকল্প নাই। এ সময় দুর্বৃত্তায়নের প্রভাব মাঠ পর্যায়ে কোনো কাজে আসবে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে 1 কোটি পরিবারকে সঠিকভাবে যাচাই বাছাই করে তাদের হাতে পণ্য পৌঁছাতে হবে। বাজারে যে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি হয়েছে বা আস্থা তৈরি হয়েছে, আজকে যে এখানে আমরা নিজেরা বসে নিজেদের ক্রিটিসিজম শুনছি বা নিজেরা যে আত্মসমালোচনা করছি এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে, এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। And we are here to work collectively together as a force to change this, to bring the benefit to the deserving people, যারা এটা যোগ্য তাদের কাছে আনাটাই আমাদের দায়। আজকে আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের দায় উপলব্ধি করা, দ্বিতীয়টা আপনাদের সুযোগের এবং সম্ভাবনাগুলোকে বিশ্লেষণ করা। আলোচনা সভায় টিসিবির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাতের বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ইউনিলিভার বাংলাদেশ পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন। এ সময় তিনি বলেন, দীর্ঘমেয়াদী বাণিজ্যিক অংশীদারিত্ব কেমন হতে পারে, ইউনিলিভার তারই একটি উৎকৃষ্ট উদাহরণ। একটি ব্রিটিশ প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশের উন্নয়নের গল্পে এত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাদের এই পথ চলা শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নয়, এটি যৌথ সমৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসার প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন উইন্টারটন। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশের 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান করেছে বাংলাদেশ কনসুলেট দুবাই। দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ের হেড অফ প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রায় 30টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিক এই অনুষ্ঠানে অংশ নেন। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গার সমস্যায় নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসনের সহযোগিতা কামনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা আপিল বিভাগে বাতিল, ন্যায় বিচার হয়েছে বললেন আইনজীবী। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন সরকারের প্রতি বিএনপি, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণের তাগিদ। এবং কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।